হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। বার্সা বর্তমানে লা লিগার সেকেন্ডে অবস্থান করতেছে। আমরা আগে ফার্স্টে ছিলাম, টপে ছিলাম, কিন্তু পয়েন্ট পুরোপুরি লাস্ট ম্যাচে 3টা পয়েন্ট ড্রপ করার কারণে আবার ফার্স্টে যাওয়া সম্ভব হয় নাই। তো এইটা থেকে আবার ফিরে আসা দরকার। ট্রেকটা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তো ট্রেকে আমরা আগে ছিলাম, কিন্তু এখন আমরা দেখতেছি যে রিয়াল মাদ্রিদ টপে চলে আসছে। তো লা লিগাতে তারা আমাদের সবসময় টপ কম্পিটিটর থাকে। তো এটা খুবই স্বাভাবিক, তারা সামনে যাবে, আবার সেকেন্ডে আসবে, অথবা বার্সার আপস এন্ড ডাউনস হবে। তো এইটা আমরা লক্ষ্য করতেছি। আগেও কিন্তু তারা টপে ছিল, এখন আবার তারা একটা ট্রেক ফিরে পাইছে। বার্সার ট্রেকটা নষ্ট হয়ে গেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে যেই ম্যাচটা গেছে, যেই সময়টা গেছে, কুপা দেল রে সেমিফাইনালের ফার্স্ট লেগ ছিল। সেকেন্ড লেগ একটা লেগ বাকি আছে, ফার্স্ট লেগ ওই ম্যাচটা থেকেই মূলত সমস্যার উৎপত্তি। বার্সা চারটা গোল কনসিড করার পর থেকেই মূলত কোনো কিছু আর ঠিক নাই। আমরা এরপর লাস্ট ম্যাচটা, যেটা জিরোনার এগেইনস্টে খেলছি, ওইটাতে আমরা বার্সার টিমের কনফিডেন্স লক্ষ্য করছি। আত্মবিশ্বাসী কতটুকু ছিল সেটা আমরা দেখছি। আমরা বলতে পারবো না যে খুব বেশি পরিমাণ আত্মবিশ্বাসী ছিল। ম্যাচে সুযোগ আসছে, চান্স আসছে, কিন্তু সেগুলোকে কি কাজে লাগানো গেছে? কোনোভাবেই সম্ভব হয় নাই, এগুলোকে কাজে লাগানো যায় নাই। আর আমরা ম্যাচ শেষে বিভিন্ন ধরনের কথা শুনছি। ফ্লিকের কাছ থেকে কথা ছিল, আমরা লাপোর্তার কাছ থেকে বিভিন্ন ধরনের লেখা দেখতেছি, যেগুলো তার মানে কথা আর কি। তো এই যে ভাবনা, আমরা রাফিনহার কাছ থেকে মানে কথা পাইছি। তো এই যে বার্সার বর্তমান অবস্থাটা, সব মিলিয়ে একদম মাঠ থেকে শুরু করে ডিসিশন মেকিং যে প্লেস আছে, এতটুকু পর্যন্ত কোনো জায়গাতেই একদম যে খুব ভালো অবস্থা বিরাজ করতেছে সেটা আমরা লক্ষ্য করতেছি না। সবার মনে কিংবা ভেতরেই এক প্রকারের মানে আত্মবিশ্বাসহীনতা যে একটা ভাব, সেটা আমরা লক্ষ্য করতেছি। তো এই দুইটা ম্যাচ সবগুলা যে একটা টিম উইন করতে পারবে, সিজনে অনেক অনেক ম্যাচ, 3 দিন পর পর 3 দিনের ভেতরেই ম্যাচ, তো 10 দিনের ভেতরে 3টা ম্যাচ খেলা লাগতেছে। তো এরকম যখন স্ট্যাটিস্টিক্স বা এরকম যখন স্কেজুয়াল, তখন সবগুলো আমাদের পক্ষে থাকবে না, এটা খুবই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। ম্যাচ বাই ম্যাচ উইন করা কোনোভাবেই সম্ভব না, মানে প্রতিটা ম্যাচ। এই সিজনে তো আরো লুজিং ছিল, মানে আরো তো হার আছে। আমরা যদি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে যাই, তাহলে ওইখানে আমরা চেলসিকে পাবো, ওইখানে পিএসজি কে পাবো। তো ওই ম্যাচগুলোতে তো আমরা হারছি। তো এই দুইটা ম্যাচে তো আমাদের হার আছে। আবার আমরা যদি লা লিগাতে আসি, সেভিয়ার এগেইনস্টে হার আছে, বার্নাবিউতে গিয়ে রিয়ালের এগেইনস্টে আমরা হারছি। তো আবার রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে হারছি, জিরোনার এগেইনস্টে হারলাম। এই যে 4টা হার, আর জিরোনার এগেইনস্টে রিসেন্টলি, কিন্তু এর আগেও তো 3টা হার ছিল। রিয়াল সোসিয়েদাদের সাথে হারটা বাদ দিলেও তো এর আগে 2টা হার ছিল। তো হারবে ম্যাচ, এটা খুবই স্বাভাবিক। ট্রেকে থাকবে, ট্রেক নষ্ট হবে। তো রিয়ালের সাথে আমাদের যে ফাইটিংটা, মানে লিগ উইন করার ক্ষেত্রে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এটাকে অস্বাভাবিক হিসাবে দেখার কোনো কিছু নাই। তবে এখন মূল কথা হইলো আমরা কবে ফিরে আসতেছি না আসতেছি, আবার টপে কখন আসতেছি। রিয়ালের সাথে আমাদের আরেকটা ম্যাচ বাকি আছে, যেটা আমাদের জন্য হোম ম্যাচ হবে। আমরা লিগে যে ম্যাচটা খেলে আসছি সেটা বার্নাবিউতে ছিল, অর্থাৎ এওয়ে গেম ছিল। তো এখন হোম ম্যাচের জন্য আমরা মানে সময় পাবো। হোম ম্যাচ খেলার আমাদের সুবিধা থাকবে, ওইটাকে আমরা সুবিধাজনক একটা ম্যাচ হিসাবে গ্রহণ করতে পারবো। অ্যাডভান্টেজ আমরা পাবো, পরিবেশ থেকে শুরু করে ফ্যান্স সবকিছুই আমাদের দখলে থাকবে। ওই ম্যাচটাতে যদি পূর্ণ 3টা পয়েন্ট ছিনিয়ে নেওয়া যায়, পুরো 3টা পয়েন্ট বক্স করা যায়, তাহলে আমরা ধরতে পারি যে আবারও ট্রেকে ফিরে যাব খুবই ভালোভাবে। রিয়ালকে হারানোই, জিরোনার এগেইনস্টে হার এবং রিয়াল সোসিয়েদাদের সাথে হার, এই দুইটা হারের কারণে সমীকরণটা একদম চ্যালেঞ্জিং হয়ে গেছে। এত বেশি পরিমাণ ডিমান্ডিং হইছে, সেটা আসলে মানে বার্সা এখন লিগ জিততে পারবে কি পারবে না, সেটা এখন অনেক ধরনের যদি কিন্তুর মধ্যে পড়ে গেছে। এই যে ট্র্যাক নষ্ট হওয়া, এই দুইটা ম্যাচের মধ্যে যে কোনো একটাতে যদি অন্তত মানে মানে দুইটাতেই যদি ড্র করতো, তাও 2টা পয়েন্ট পাওয়া যাইতো।
আর যদি একটাতে লুজ করে একটা ড্র করতো তাও আমরা একটা পয়েন্ট পাইতাম। তো আমরা দেখছি পূর্ণ ছয়টা পয়েন্টই ড্রপ। এই 6 পয়েন্ট ড্রপ হওয়ার কারণে রিয়ালের সাথে আমাদের যে ব্যবধান ছিল সেই ব্যবধানটা একদম গুছিয়ে আসছে, একদম কম হয়ে আসছে। তো এটা তাদের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। আমরা জিরোনার সাথে হারটা কোনোভাবেই স্বাভাবিকভাবে দেখতেছি না, কারণ এরা রেলিগেশন জোনে আছে, ওইখানে তারা ফাইট করতেছে রেলিগেশন কিভাবে এড়ানো যায়। ওই টিমে এসে বার্সাকে হারিয়ে দিছে, যারা লিগ জেতার জন্য একদম মানে বসে আছে, কিংবা লিগ জেতার একটা মানে ট্রেকে আছে। তো এই যে অবস্থাটা, এটা খুবই স্বাভাবিক, মানে আনপ্রেডিক্টেবল একটা অবস্থা। কোনোভাবে প্রেডিক্ট করা যায় না। আমি যেটা বলি সব সময়, মাঠের মধ্যে নামার পর এখন আমরা অনেক কথাই বলতে পারবো, ম্যাচ নাই, কিছুই নাই, তো এখন অনেক কিছুই বলা যাবে, বক বক করা যাবে, পেঁচাল পাড়া যাবে, কিন্তু মাঠে নামার পরে দুই টিমই সমান। মাঠে যখন নামতেছে টিম, তখন তো 11 ভার্সেস 11, তখন এত হিসাব নিকাশ করার কোনো সুযোগ থাকে না। কে কিভাবে কি করতেছে না করতেছে এগুলো আমরা এত বেশি পরিমাণ মানে তখন আমরা করতে পারবো না। আমাদের সম্পূর্ণরূপে ফোকাসটা থাকতে হয় কিভাবে ম্যাচ, যেই হোক অপোনেন্ট যেই হোক, তখন আমরা কিভাবে ম্যাচটা বের করে নিব। তো যে আমরা দেখতেছি যে জিরোনার এগেইনস্টে মাঠে কিরকম কি ছিল, তারা যথেষ্ট সুযোগ পাইছে। আর হুয়ান গার্সিয়া যদি মানে পজিটিভ না থাকতো, তাহলে কিন্তু এরা আরো বেশি পরিমাণ স্কোর পাওয়ার সম্ভাবনা তৈরি হইতো। এরা তো কম স্কোর করছে, গার্সিয়া তো অনেকগুলা সেভ করে দিছে। তো এই যদি সেভগুলা যদি করতে পারতো না, বা কোনো সমস্যার সৃষ্টি হইতো, সেক্ষেত্রে স্কোর লাইন আরো বাড়তো, আরো বড় হইতো। তো আমরা দেখলাম যে সেটা হয় নাই। এটা খুবই ভালো, পজিটিভ হিসাবেই আমরা ধরবো। তো ব্যাকলাইন ঠিক মতো কাজ করতেছে না, ওয়ার্কআউট কোনোভাবেই হচ্ছে না। এই ধরনের ডিফেন্স নিয়ে বড় টাইটেলের আশা করা বোকামি ছাড়া আর কোনো কিছু হবে না। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে আমরা মানে যাকে পাবো, তাদের এগেইনস্টে খেলতে হলে তো আসলে ওই মানের আমাদের কোয়ালিটি লাগবে। তো ডিফেন্স যেই অবস্থায় আছে সেটা কি খুবই কোয়ালিটিফুল। জিরোনার সামনে দাঁড়াতে পারছে না, রিয়াল সোসিয়েদাদের সামনে দাঁড়ানো যায় নাই, এরা হারিয়ে দিচ্ছে। তো এদের এগেইনস্টে যদি মানে হারবে, দুইটা ম্যাচকে টেনে বলতে চাইতেছি, এই ধরনের টিমের এগেইনস্টে তো অন্তত পক্ষে হারার কোনো কথা ছিল না। তবে এই টিম যে হারাতে পারবে না তেমনটা না, তাদেরকে অপোনেন্টকে অসম্মান করার মতো কোনো সুযোগই নাই, কিংবা ছোট করে দেখার মতো কোনো কিছুই নাই। তো জিরোনা হারাইছে, রিয়াল সোসিয়েদাদ উইন করছে, 6টা পয়েন্ট এই জায়গাতে শেষ। শুধু বলতেছি তাদের এগেইনস্টে আমাদের ডিফেন্সটা কেমন ছিল, রিসেন্টলি আমাদের ডিফেন্সটা কেমন ছিল। তো এই ডিফেন্স নিয়েই তো আমাদেরকে সামনে যেই বড় ম্যাচ আসতেছে কিংবা ইম্পর্টেন্ট ম্যাচ আসতেছে সেটাতে নামতে হবে, বা সেটাতে অপোনেন্টকে ফেস করতে হবে। তো তখন কি অবস্থা হবে, তখন আসলে অবস্থাটা কি হবে সেটা আসলে ভাবলেই গা শিহরে উঠে। এদের সামনে দাঁড়ানো এত সহজ বিষয় হবে না। যেভাবে ডিফেন্সটা মাঠের মধ্যে থাকতেছে আমরা দেখতেছি, অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে 4টা হজম করা স্বাভাবিক ব্যাপার ছিল না। এটাকে কোনোভাবে সাধারণভাবে দেখার কোনো দরকার নেই। একটা যদি মানে গোল কনসিড করতো, মাত্র একটা, অথবা যদি আমরা মনে করতাম 2টা কনসিড করছে, দ্যাটস ফাইন, এতটুকু পর্যন্ত এনাফ ছিল যে 2-0 লুজ করছে, বা মানে 0-2 লুজ করছে, অথবা 0-1 লুজ করছে, এরকম। কিন্তু আমরা দেখছি যে 4টা হজম করা, এটা আসলে অনেক একটা ট্রাজেডি ছিল। আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে ম্যাচটাকে ট্রাজেডি হিসাবে দেখতে পারি, শুধু গোলের দিকটা বিবেচনায়। আর এইটা একটা অঘটন ছিল। জিরোনার ম্যাচটা এক প্রকার অঘটন ছিল। মানে কোনোভাবে প্রেডিক্ট করা যায় না যে এরা হারিয়ে দিবে এভাবে। তো এই অবস্থায় আমরা আমাদের বিগত 2টা ম্যাচে আমাদের কতগুলা গোল কনসিড করা লাগছে। তো এই যে ডিফেন্স লাইন, তাও হুয়ান গার্সিয়া পজিটিভ থাকায় স্কোরিং বা কনসিডিং এর পরিমাণটা কম হইতেছে। না হলে আরো বেশি পরিমাণ হইতো। তো এই যে অবস্থাটা, এইটা থেকে বাসা কিভাবে ফিরে আসবে কিংবা পরিত্রাণ পাবে, এইটা একমাত্র উপায় হচ্ছে মাঠের মধ্যে শক্তভাবে থাকা, প্র্যাকটিসে আরো বেশি পরিমাণ কাজ করা, প্র্যাকটিসে কাজ করে নিজেদেরকে আরো ভালোভাবে প্রস্তুত করে তারপরে এই যে লাইনটা আছে এটাকে আরো শক্তপোক্ত করতে হবে। এই যে লাইনটা আছে এভাবে রাখলে এই লাইনটা কনসিডিং ছাড়া আর কোনো কিছু উপহার দিতে পারবে না। অ্যাটলেটিকো মাদ্রিদ যদি
মানে 4টা গোল করতে পারে বার্সাকে, তাহলে রাউন্ড অফ 16-এ আমরা যাকে পাবো, ওইখানে যদি বিগ টিম আসে তাহলে অবস্থাটা কি হবে? তখন তো আসলে কনসিড হবে 6টা। তো হইতে তো পারে, আমরা তো দেখতেছি রিসেন্টলি তো সেটা ঘটছে। আর চেলসির মাঠে গিয়ে তো হজম করে আসা হয়েছে। তো এই যে অবস্থাটা, আমাদের কনসিডিং কোনোভাবে স্টপ হচ্ছে না, কনসিডিং যে পাইতেছে সেই স্কোর করতেছে বার্সাকে। বার্সা এই জন্য কয়টা ক্লিন শিট রাখছে, ক্লিন শিট রাখছে, খুব বেশি পরিমাণ না, খুব বেশি পরিমাণ না, কনসিডিং চলমান আছে। ম্যাচ উইন করলেও আমরা দেখতেছি অপোনেন্ট স্কোর পাইতেছে, ম্যাচ উইন করতে না পারলেও অপোনেন্ট 2টা 4টা স্কোর করে করে যাইতেছে। তো এই যে অবস্থাটা, এইটা মানে চলতেছে, এইটা আমাদেরকে আমাদের সত্যি চিন্তার জায়গাটা ওয়াইড করে দেয়। আর বর্তমানে নেক্সট ম্যাচটাতে, অর্থাৎ লেভান্তের এগেইনস্টে ম্যাচ আছে, ওইখানে আমরা পেদ্রিকে পাবো, পেদ্রিকে আমরা পেয়ে যাব। পজিটিভ নিউজ আমাদের সামনে আছে, আমরা তাকে পাবো ম্যাচে। মানে বার্সা আমাদের টিমের এখন এই মুহূর্তে যেই ইয়াটা আছে, মানে টিম প্যাটার্নটা আছে কিংবা স্ট্রাকচারটা আছে, এইটা আরো বেশি পরিমাণ স্ট্যান্ডার্ড করার জন্য পেদ্রির ইনক্লুশন খুবই প্রয়োজন। এবং রাফা তো অ্যাড হইছে, এখন অ্যাড হইলেও সময়ের দরকার একটু লাগবে। আর একটু মানে নেক্সট ম্যাচটাতে হয়তো আমরা তাকে আরো পারফেক্টলি দেখবো। গত ম্যাচে জিরোনার এগেইনস্টে তার একটা শুট উডওয়ার্ক হয়েছিল, ওইটা যদি ভুল হয়ে যাইতো তাহলে তো মানে হিসাবটা একটু অন্যরকম থাকতো। এনিওয়ে বার্সা কিন্তু স্কোর করতে পারে নাই, মানে ম্যাচ উইন করতে পারে নাই। স্কোর করলে তো ম্যাচ উইন হইতো। যাই হোক, আমরা ম্যাচের ভেতরে যা হয়েছে না হয়েছে সেটা নিয়ে অনেক কথা, অনেক কিছুই বলতে পারবো। রেফারিগুলা কোনোভাবেই আমাদের পক্ষে কাজ করতেছে না, আমাদের পক্ষে মানে কারো মানে পক্ষ বলতে এখানে বুঝাইছে নিউট্রাল থাকতেছে না। আমাদের পক্ষ কি কাজ করবে? সে সে তো মানে নিউট্রাল থাকবে, যার পক্ষে যেভাবে ডিসিশন যাওয়ার কথা সে তো ওইভাবে দিবে। আমরা দেখতেছি যে নিউট্রালিটিটা ওইভাবে মেনটেন হইতেছে না। স্পেসিফিক ক্ষেত্রে তারা মানে এদিক সেদিক করতেছে, নির্দিষ্ট টিমকে কিভাবে সুবিধা দেওয়া যায় সেদিকে তাদের নজর অনেক বেশি পরিমাণ থাকতেছে বা থাকে। তো এইটা আমরা লা লিগাতে খুব বেশি পরিমাণ লক্ষ্য করি, স্পেনের ফুটবলে আমরা দেখি। তো এইটা মানে পরিবর্তন তো অবশ্যই দরকার, সেটা নিয়ে কথা বলছি। ফ্লিক আসলে অনেক ভয়ে আছে এই একটা ইস্যু নিয়ে, শুধু ওই একটা ইস্যু নিয়ে, এই যে রেফারি সংক্রান্ত যে বিষয়াদি আছে বা বিষয়টা আছে, এইটা নিয়ে সে যথেষ্ট পরিমাণ কনসার্ন এবং যথেষ্ট পরিমাণ সচেতন। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, ওইখানে একটা মানে রিপোর্টার ফ্লিককে কোয়েশ্চেন করছে যে জিরোনা ম্যাচে যে ইয়াটা হয়েছে, এই যে কুন্দেকে ফাউলটা করা হয়, তো কুন্দেকে যে ফাউলটা করে এইটা কিন্তু রেফারি এড়িয়ে গেছে। তো রেফারি যে এড়িয়ে যাওয়ার কারণে বা এড়িয়ে যাওয়ার ওই সময়ে রেফারিকে ফ্লিক আসলে কি বলছিল বা কি তার আবেদনটা ছিল, আর আর ফ্লিক মনে করে কিনা এইটা ফাউল ছিল নাকি ছিল না, তো ইয়েস অর নো এই সংক্রান্ত একটা ভিডিও দেখছিলাম। তো ওইখানে ফ্লিক কিন্তু কোনো অপিনিয়ন দেয় নাই, উল্টো রিপোর্টারকে প্রশ্ন করছে। তো একটা মানুষ বা একটা কোচ কখন বা একটা ম্যানেজার কখন মানে উল্টো রিপোর্টারকে প্রশ্ন করে এটা এইটা ফাউল ছিল কি ছিল না, ইয়েস অর নো, এইটা 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 তো এইটা তো এক কথার উত্তর, এটা তো দিলে উত্তরটা দিলেই তো হয়ে যায়, উত্তরটা দিলেই তো মানে বেড়াটা মানে ঝামেলাটা শেষ। কিন্তু আমরা কি দেখতেছি, আমরা দেখলাম যে এখানে ফ্লিক কোনো কথা বলে নাই। সে চাইলে এক কথায় উত্তর দিতে পারতো, আবার এক্সপ্লেনেশনটাও দিতে পারতো, অথবা এক্সপ্লেনেশন এক কথায় উত্তর না দিয়ে এক্সপ্লেনেশনটা দিতে পারতো। আমরা কোনোটাই তার কাছ থেকে পাই নাই। কেন দেয় নাই? ওই সময় তার যে মানে মানে সিচুয়েশনটা ছিল, ওই সময়ে যেইভাবে প্রশ্ন করা হয়েছে কিংবা সারাউন্ডিংসটা যেরকম ছিল, ওইটার প্রেক্ষিতে আমি বলতে পারি সে কোনোভাবেই মনে করে নাই যে এই বিষয়টা নিয়ে কথা বলা সুইটেবল হবে, এই বিষয় নিয়ে কথা বলাটা যথেষ্ট পরিমাণ গ্রহণযোগ্যতা পাবে, কিংবা এই বিষয়টা নিয়ে কথা বলার কারণে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না, এই ভাবনাটা তার ভেতরে ছিল না। তো আমরা দেখলাম যে সে একটা ভয়ের মধ্যে আছে, সে মনে করতেছে যে এই বিষয় নিয়ে যদি কথা বলে তাহলে এইটার রিয়াকশন কোনো না কোনোভাবে তার কাছে আবার ফিরে আসবে, এই কথা বলার কারণে তাকে আবার কোনো না কোনোভাবে ফল বুক করতে হবে। তো এই যে একটা মানে বেড়া জালের মধ্যে আটকে যাওয়া স্পেন ফুটবলে, এটা আমরা দেখতেছি। তো এইটা কি মানে খুব ভালো কিছু? একটা ম্যানেজার ভালোভাবে কথা বলতে পারতেছে না, একটা ম্যানেজার তার মনের বিষয় রেফারি সংক্রান্ত হোক আর যাই হোক
সেটা সে পজিটিভলিও এক্সপ্লেনেশন দিতে পারতেছে না, অ্যাভয়েড করতেছে। তো কখন সেটা ঘটে মানে অ্যাভয়েডিংটা কখন ঘটে? অ্যাভয়েডিংটা তো তখন হয় যখন টোটালি ইগনোর করার একটা প্রসঙ্গ চলে আসে। তো আমরা তো দেখতেছি যে এমনটাই করতেছে। তো চুপচাপ যদি বার্সা এগুলা মেনে নেয় তাহলে আসলে এটা তো মেনে নিতেছেও অনেকটাই, আমরা দেখতেছি, আমরা তো এটা মানে দেখতেছি, তো এইটা মানে আবারও ঘটবে। স্পেনের কালচারটাই এরকম হয়ে গেছে, ফুটবলিং যে তাদের ট্র্যাডিশন বা কালচারটা বিল্ড হয়েছে এটা এইরকমই, এক প্রকার প্রথাতে রূপান্তরিত হয়েছে যা তারা মানতে বাধ্য, অভ্যস্ত হয়ে গেছে। তো ফ্লিক এইটা আস্তে আস্তে আয়ত্ত করতেছে, ফ্লিক এইটা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতেছে এবং অনেক জায়গাতে চুপ থাকতেছে। আমরা দেখতেছি যে সে খুবই সচেতনতার সহিত চুপ থাকতেছে, সে চাইলেও বলতেছে না, মানে সে যদি মানে তার তো সুযোগ ছিল, রিপোর্টার একদম তো সবকিছু ক্যামেরা বা মাইক অথবা মাইক্রোফোন যাই আছে সব তো সামনেই দিতেছে, তুমি বলো, বলতে থাকো, কোনো সমস্যা নেই, 5 মিনিট বলবা বলো। আমরা তো ফ্লিককে ইয়েস অর নো ওই কথাটা বলতে পর্যন্ত শুনি নাই, সে একটা কথাও বলে নাই। তো এই যে অবস্থাটা, তো বার্সা ম্যানেজমেন্টের আরো বেশি পরিমাণ কঠোর অবস্থানে যাওয়া দরকার, আরো কঠোর অবস্থানে যাওয়া দরকার। এইটা এত সহজে মেনে নেওয়ার কোনো মানে হয় না। প্রয়োজনে ম্যাচ অ্যাভয়েড করা মানে উচিত হবে, মানে একদম ম্যাচ খেলবই না, এই ধরনের সিদ্ধান্তে যাওয়া দরকার। তখন একটু একটু মানে ঠিক হইতে পারে বা মানে মানে অ্যাকশনে যাওয়া দরকার। আমি জানি না কি রকম অ্যাকশন হইলে ভালো হয়, আমার এত মানে বিস্তৃত জ্ঞান নাই, আমি শুধু মনে করতেছি অ্যাকশনে আরো শক্তভাবে যাওয়া দরকার। এখন দেখ তারা চিন্তা করুক কিভাবে কি করবে, কোচ থেকে শুরু করে আমরা দেখতেছি ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টে অনেকে কথা বলে কিন্তু ম্যানেজারের একদম মুখটা বন্ধ করে রেখে দিছে, অনেক অনেক চাইলেও কিছু বলতে পারে না। তো এই হইতেছে গিয়ে তাদের রেফারিদের অবস্থা, কিংবা রেফারিকে কেন্দ্র করে অ্যাটমসফেয়ার কিংবা এনভায়রনমেন্টটা, তো এই হইতেছে মানে লা লিগার অবস্থা। এটার পরিবর্তন দরকার, এটার অবশ্যই পরিবর্তন দরকার। তাদের মানে মানে সবকিছুকে মানে একটু স্বাভাবিক করে দেওয়া দরকার। তো যাই হোক, বার্সার নেক্সট ম্যাচ খেলবে 22 তারিখে, যেটা লেভান্তের এগেনস্টে পড়বে, লা লিগার 25 নাম্বার ম্যাচ। বার্সা বর্তমানে সেকেন্ডে অবস্থান করতেছে, ফিরে আসা দরকার। আশা করতেছি বার্সা ভালো একটা রেজাল্ট করবে ওইখানে। আর সব থেকে বড় কথা হইলো আমরা টিম ওয়ার্ক, সলিড টিম ওয়ার্ক দেখার অপেক্ষায় আছি। সলিড টিম ওয়ার্কটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। বার্সা যেইভাবে এখন ফাংশন করতেছে এই ফাংশনটা আরো স্মার্ট হওয়া দরকার। পেদ্রি অ্যাড হয়েছে, রাফা আসছে, রাশফোর্ড আসবে। তো তাদের সবার মধ্য দিয়ে আমরা ভালো একটা টিম কিংবা ভালো একটা মানে টিম স্ট্রাকচার দাঁড় করাবো, যেটা আরো আরো স্মার্টলি আরো স্ট্যান্ডার্ড ওয়েতে ফাংশন করবে, এবং এটাই হইতেছে গিয়ে প্রত্যাশা। বার্সা শুধু লা লিগা নিয়ে চিন্তা করলে হয় না বা হবে না, লা লিগাতে এখন আমরা ট্রেকে আছি, রিয়ালের সাথে আরেকটা ম্যাচ বাকি, ওই ম্যাচে তাদেরকে হারাতে পারলে আমরা এমনিতেই টপে আসবো, যদি অন্য কোনো ম্যাচে না হারি। এখন যদি দেখা যায় যে জিরোনার মতো লেভান্তের এগেনস্টে ড্রপ করা হইতেছে পয়েন্ট, তাহলে তো আর কোনো কিছু করার নাই। ওইগুলাতে যদি মানে পয়েন্ট তো আসলে জিরোনার সাথে লেভান্তের সাথে রিয়াল সোসিয়েদাদ এদের এগেনস্টে যদি পয়েন্ট ড্রপ করা হয়, এটা তো আসলে মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই কারণে পয়েন্ট ড্রপ করলে তো মানে যারা আসলে লা লিগার জন্য টপ ফাইটার অথবা টপ কম্পিটিটর তাদের এগেনস্টে যদি মানে পয়েন্ট লুজ করা যায় তাহলে বিষয়টা অন্যরকম থাকে। এই কারণে অন্যরকম, তাদের সম্পূর্ণ চিন্তা ভাবনা মানে লিগের টাইটেল কিভাবে হোল্ড করা যায়। জিরোনার মতো টিম তারা হইতেছে কিভাবে রেলিগেশন এড়াবে ওইটা নিয়ে তারা চিন্তা করতেছে। তো এদের এগেনস্টে পয়েন্ট ড্রপ করা মানে তো আসলে মান সম্মানটা পানির সাথে মিশিয়ে দেয়া। তো আমি মনে করতেছি যে অন্য আর কোনো ম্যাচে পয়েন্ট ড্রপ করবে না বার্সা। রিয়ালের এগেনস্টে যেই ম্যাচটা আছে সামনে আসতেছে, ওইটাতে উইন করাটা আমাদের জন্য খুবই যুক্তিযুক্ত হবে, খুবই দরকারি হবে। রিয়ালের সাথে লাস্ট যে ম্যাচটা হয়েছিল সুপার কুপার ফাইনাল, তো ওইখানে আমরা উইন করছি। তো আমরা তার মানে তাদের এগেনস্টে একটা আমরা হারছিলাম, একটা উইন করছি, তো দুইটা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত এই সিজনে। তো নেক্সট ম্যাচটা হবে লিগের, দেখা যাক। আমরা ট্রেকে অবশ্যই থাকবো বলে মনে করছি। যদি পেদ্রি অ্যাড হয়, হোম ম্যাচ এখানে অ্যাডভান্টেজ থাকবে, পেদ্রি অ্যাড হবে, রাফা ফিট থাকবে, রাশফোর্ড যদি ফিরে আসে তার মানে আমাদের টিম মোটামুটি ভালোভাবে ফাংশন করার একটা উপায় তৈরি হবে। তো ওই উপায়টাকে ভালোভাবে ব্যবহার করতে হবে, শক্তভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করে রেজাল্ট বের করে নিয়ে আসা প্রয়োজন হবে। যদি সেটা করা যায় তাহলে রিয়ালের এগেনস্টে 3টা পয়েন্ট পকেট করা যেতে পারে।
আর যদি সেটা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা টপে চলে আসব, নিঃসন্দেহে কোনো ইয়া নাই, যেমনটা আমি বলে আসছি আমার যে ধারা ওই ধারাটা যদি ঠিক থাকে। আর গার্সিয়া ভালো করতেছে সেটা তো বললাম, মাঝখানে মানে বেতন, টিমের বেতন নিয়ে বললে অনেক কিছুই বলতে হবে। হুয়ান গার্সিয়াকে আরো সলিড হওয়া দরকার। সে কিন্তু কনসিড করতেছে, সেফ দিতেছে ঠিক আছে, কিন্তু কনসিডিং তো হয়ে যাইতেছে, কনসিডিং তো বন্ধ হচ্ছে না। অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে 4টা, জিরোনার এগেনস্টেও তো কনসিড করা লাগছে 2টা, রিয়াল সোসিয়েদাদের এগেনস্টে 2টা, তো কনসিডিং তো বন্ধ হচ্ছে না, কনসিডিং তো চলমান আছে। তো এই যে কনসিডিংটা, এইটা যদি অফ করা না যায়, এটা যদি বন্ধ করা না যায়, সেক্ষেত্রে তো আসলে এইটা আমাদের জন্য মানে মানে অশনি সংকেত, অশনি সংকেত। কারণ আমরা যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলবো বিগ স্টেজে, ওইখানে আমরা স্কোর করতে পারবো কি পারবো না সেইটা একটা মানে আলাদা প্রশ্ন, কিন্তু কনসিড যে করব এটা মোটামুটি নিশ্চিত, এটা কোনোভাবে আর আলাদা করা যায় না, কিংবা এইটাকে আমরা মানে মানে অনিশ্চিত অনিশ্চিত কোনো বিষয়ে কিংবা হিসাবের খাতায় ফেলতে পারি না। যেহেতু এই ধরনের টিমের এগেনস্টে কনসিড করাটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরতেই পারি যে ওই বিগ টিমের এগেনস্টে কিংবা টপ ফেভারিট টিমগুলোর এগেনস্টে স্কোর করার মানে গোল হজম করার সম্ভাবনা আমাদের বেশি পরিমাণ থাকবে। তো এই কারণেই বললাম হুয়ান গার্সিয়ার কথাটা, যে তাকে আরো শক্তভাবে মাঠের মধ্যে থাকাটা খুবই প্রয়োজন হবে। কনসিডিং হয়ে যাচ্ছে, সে সেভ করতেছে ঠিক আছে, কিন্তু কনসিডিং তো মানে হয়ে যাইতেছে, সেটা তো আমরা দেখতেছি। তো তার আরো শক্তভাবে মাঠের মধ্যে থাকা খুবই দরকার। লেটস সি, আশা করতেছি যে বার্সা আরো ভালোভাবে ফাংশনে ফিরবে, আরো ভালোভাবে টিম ওয়ার্কটা মাঠের মধ্যে নিয়ে আসবে, যেটা আমাদের প্রত্যাশার বিষয়। অবশ্যই ভালোভাবে ফাংশন করতে হবে, তা ছাড়া কোনো উপায় নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।